নমস্কার, আমি ডক্টর পাপিয়া শর্মা। পিএসএসএম ত্রিপুরার পর্দায় আজকের এই শ্রদ্ধায় অনুষ্ঠানে আমি আপনাদের সকলকে স্বাগতম জানাই। আজকে আমি যে বইটি আপনাদের সাথে পাঠ করতে যাচ্ছি সেই বইটি হলো ইউ ক্যান হিল ইউর লাইফ। এই বইটির অথর হলেন লুইস এল হে। এই বইটি একটি বিশ্ববিখ্যাত বই, যার মিলিয়ন্সের উপর বিক্রি হয়েছে। এই বইটিতে আপনারা পড়লে আপনারা দেখবেন যে কীভাবে আমাদের মনের আভ্যন্তরীণ বিষয়গুলি, আমাদের অ্যাফার্মেশন, আমাদের মনের চিন্তাধারা আমাদের শরীরের বিভিন্ন রোগ, শারীরিক মানসিক, সেটার উপর প্রভাব বিস্তার করে। এই বইয়ের মধ্যে লেখিকা খুব সুন্দরভাবে প্রত্যেকটি আমাদের জীবনের প্রত্যেকটি রোগ সম্বন্ধে এবং তা কি করে উৎপত্তি হয়, তার কি করে নিরাময় সম্ভব, আমাদের নিজের অন্তরের মধ্যে থেকে তা ব্যাখ্যা করেছেন। লুইস তার নিজের জীবনেও তার অনেক একটা ক্রিটিক্যাল লাইফের মধ্যে দিয়ে উনি গেছেন, যে কারণে তিনি নিজেও অনেক ভাবে পীড়িত ছিলেন এবং সেই জন্য তিনি তার নিজের জীবনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এই বইটি তিনি আমাদের উপহার দিয়েছেন। এই বইটি পড়লে আপনারা জানতে পারবেন যে সত্যি ইউ ক্যান হিল ইউর লাইফ। আপনি নিজেই নিজের শরীরের সমস্যার সমাধান করতে পারবেন। চলুন বন্ধুরা, এবারে তাহলে আমরা এই বিস্ময়কর একটি বইয়ের দিকে আমরা এগিয়ে যাই। 10-15 মিনিট সময় নিয়ে দিনের কার্যসূচি তৈরি করার ফলে মাথার উপর থেকে মনে রাখার বাড়তি চাপ কমে যাবে। তারপর ধীরে সুস্থে একের পর এক কাজ করলে, ধরুন আপনি নিয়মিতভাবে একটার পর একটা কাজ করছেন, তাহলে সেই কাজটা শেষ করা যাবে। কখন কোন কাজটি করতে হবে সম্ভব হলে তার আনুষঙ্গিক সময়টিও লিখে রাখতে পারেন। মনে রাখবেন, 10-15 মিনিটের একটি সুপরিকল্পনা আপনার 1-1.5 ঘন্টা সময়ের অপচয় রোধ করতে পারে। সময়ের যথাযথ ব্যবহার চাই। সময়ের কাজ সময়ে করার কথাটি বহুদিন থেকেই প্রচলিত। সেক্ষেত্রে দিনের কোন সময়টা কোন কাজ করার জন্য যথাযথ তা ধরতে পারলে আরও ভালো। বিজ্ঞানীদের গবেষণা থেকে নির্ণয় করা সম্ভব হয়েছে যে দেহের তাপমাত্রা হ্রাস বৃদ্ধির সাথে সাথে আমাদের কর্মক্ষমতারও পরিবর্তন হয়। সাধারণত আমাদের দেহের তাপমাত্রা সারাদিন গড়ে 1.6 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পরিবর্তিত হয়। এই পরিবর্তনের সাথে মানসিক জাগ্রতা আর প্রশান্তির পাশাপাশি কর্মদক্ষতার যথাযথ যোগসূত্র রয়েছে। সকালে ঘুম ভেঙে যাওয়ার পর অযথা বিছনায় গড়াগড়ি করা ঠিক নয়। এতে কাজের সময় নষ্ট হয় আর সকালের দিকেই কাজে খুব মনোযোগ বসে। দেখা গেছে বিলম্বিত সকালের দিকে আর মধ্য সন্ধ্যায় দেহের কর্মক্ষমতা অনেক বেশি সক্রিয় থাকে। এ সময়টাতেই জরুরি ও কঠিন কাজগুলি আপনি করতে পারেন। মধ্য দুপুরে দেহে খানিকটা ক্লান্তি আসে, ঘুম পায়। এ সময় হালকা কাজে মনোযোগ দেয়াই ভালো। এভাবে দিনের বিভিন্ন সময়ের সাথে কাজের সমন্বয় করে নিলে একদিকে আপনি যেমন কাজ ভালোভাবে শেষ করতে পারবেন, অন্যদিকে আপনার সময়েরও সাশ্রয় হবে। কাগজপত্র গুরুত্বানুসারে বাছাই করুন। সবাইকেই কম বেশি পেপার ওয়ার্ক করতে হয়। অনেক সময় দেখা যায় অনেকের টেবিলে জমে উঠেছে কাগজ আর ফাইলের স্তূপ। এতে করে সময় নষ্ট হয়, কাজেরও ক্ষতি হয়। যেসব কাজ জরুরি ভিত্তিতে করতে হবে সেগুলো কাগজপত্র হাতের কাছে রাখুন। যেসব কাগজপত্রের কাছে কাজের তাড়া নেই সেগুলো ড্রয়ারে বা সেলফে রেখে দিন। আবার কিছু কাগজপত্র শুধুই ফাইল করে রাখতে হয় ভবিষ্যতের রেফারেন্সের জন্য। সেগুলো ফাইল করে ক্যাবিনেটে গুছিয়ে নিন এবং গুরুত্বানুসারে ব্যবহার করুন। নিজের টেবিলটা অযথা কাগজপত্র, ফাইল ইত্যাদি দিয়ে বোঝাই করবেন না। এতে করে আপনি কাজের সময় প্রয়োজনীয় কাগজটি হয়তো খুঁজেই পাবেন না, পেলেও দেরিতে পাবেন। পরিপাটি টেবিল আপনার কাজকে সহজভাবে সম্পন্ন করতে সহায়ক হবে। টেলিফোন সংযমী হন। অপ্রয়োজনে অনেকেই আমরা টেলিফোনে কথা বলতে গিয়ে বহু সময় ব্যয় করি।
টেলিফোনে কথা বলা সংক্ষেপ করুন। অন্তত কাজের সময় বা অফিসে বসে যত কম সম্ভব কথা বলুন। বিনা প্রয়োজনে অন্যকে টেলিফোন করবেন না, এতে দুজনেরই সময় নষ্ট হবে। আর ফোন করার আগে কী জন্য করেছেন, কতক্ষণ কথা বলবেন ইত্যাদি বিষয়গুলোর ছক কেটে নিন। বেশি ভূমিকা না করে সরাসরি কাজের কথা বলুন। লোকজন যে সময় কর্মব্যস্ত থাকে সে সময় বাদ দিয়ে অন্য কোনো সময়ে ফোন করার চেষ্টা করুন। অন্যকেও নিরুৎসাহিত করুন। অপেক্ষার সময়টাও কাজে লাগান। ধরা যাক আপনার কাছে একজন মানুষ আসবেন, তাকে নিয়ে কোথাও যেতে হবে, সেজন্য আপনি অপেক্ষা করছেন। একদম চুপচাপ বসে না থেকে অপেক্ষার সময়টা কাজে লাগানোর চেষ্টা করতে পারবেন। এক্ষেত্রে সবচেয়ে ভালো কাজ হলো বই বা পত্রপত্রিকা পড়া। আর তাই যেখানেই যান না কেন হাতের কাছে ব্রিফকেসে বা ব্যাগে কিছু ম্যাগাজিন আর বই রাখবেন। প্রতীক্ষার প্রহর দীর্ঘ হতে থাকলে অনেক দিনে জমিয়ে রাখা চিঠি লিখতে পারেন বা আগামী দিনের কাজের ছকটা কাটতে পারেন। কোনো ভারী কাজে না ঢুকে হালকা আরামদায়ক কাজ এরকম সময়গুলোতে করার চেষ্টা করুন। কাজে বিরতি দিন। একটানা অনেকক্ষণ কাজ করবেন না, মাঝে মধ্যে ছোটোখাটো বিরতি দিন। অনেকক্ষণ লেখালেখির কাজ করলে একটু থামুন, এক কাপ চা পান করতে পারেন, আড়মোড়া ভেঙে উঠে দাঁড়িয়ে একটু বসতে পারেন। আর সারাদিনের কাজের ফাঁকে শিথিলায়ন করার জন্য 15-20 মিনিটের একটা ঘুম বেছে নিতে পারেন। এই শিথিলায়ন অনেক উপকারী, এতে জড়তা, ক্লান্তি আর ঘুম ঘুম ভাবটা কেটে যাবে। মনে রাখবেন, কাজের ফাঁকে ফাঁকে শরীর এবং মন উভয়ের বিশ্রাম প্রয়োজন আছে। স্বল্প অথচ সঠিক পরিমাণ বিশ্রাম কাজের গতিকে বাড়িয়ে দেয়। অযথা বিরতি দেবেন না। অনেকেই বলে থাকেন যে তার দরজা সবসময় সবার জন্য উন্মুক্ত। কথাটা শুনতে ভালো, কিন্তু এর ফলে যে অনেকখানি সময় অপচয় ও কাজের ক্ষতি হবার সুযোগ তৈরি করে দেয়া হয় তা বোধ হয় কারোরই খেয়াল থাকে না। কারণ দ্বার উন্মুক্ত থাকার সুযোগে যখন তখন প্রয়োজনে অপ্রয়োজনে যে কেউ আপনার কাজের সময় এসে হাজির হতে পারে। তখন দরকার না থাকলেও সৌজন্যতাবশত তার সাথে কথাবার্তা বলতেই হয়। এতে কাজের বিঘ্ন ঘটতে পারার সম্ভাবনাই বেশি। সুতরাং এরকমভাবে নিজেই নিজের কাছে যখন তখন বিঘ্ন ঘটানোর পথ খুলে রাখবেন না, বরং পরিচিতদের আপনার সম্পর্কে এই ধারণাই দিন যে তাদের প্রয়োজনে আপনি সহায়তা করতে প্রস্তুত আছেন ঠিকই, তবে প্রয়োজনের গুরুত্বানুসারে এবং নিজ কাজের বিঘ্ন না ঘটিয়ে আপনি তা করতে পারেন। আর বিনা কারণে স্রেফ কুশল বিনিময়ের জন্য কর্মস্থলে আসার প্রয়োজনই বা কী? সেজন্য তো বাসা বাড়ি আছে। আবার অনেক ক্ষেত্রে প্রয়োজনে কেউ এলেও নিজের কাজে আপনি এতই ব্যস্ত থাকেন হয়তো তাকে কোনোভাবে সময় দিতে পারেন না। সেক্ষেত্রে তার কাছ থেকে সময় চেয়ে নিন কিংবা উভয়ের কোনো সুবিধাজনক সময় নির্বাচন করুন। খাওয়ার দিকেও নজর দিন। আমাদের অনেকের অবস্থা এমন যে দুপুরের খাওয়াটাও সময় মতো সারা হয়ে ওঠে না। এদিকটা লক্ষ্য রাখুন। সকালে সময় মতো নাস্তা করবেন, দুপুরে খাবার ঠিক সময় মতো খেয়ে নেবেন। মাঝে মধ্যে খাবারটা সময়টা এদিক ওদিক হতে পারে, সেটা অন্য কথা, কিন্তু খাবার সময় উল্টোপাল্টা যেন আপনার ক্ষেত্রে কখনো রুটিন না হয়ে দাঁড়ায়। আর হাতের কাছে জলের বোতল রাখুন। কাজের মধ্যে 25-30 মিনিট পর পর আর কিছু না হোক 1 গ্লাস জল পান করুন। দুপুরের সময় ভাজা পোড়া জাতীয় খাবার এড়িয়ে চলুন। সম্ভব হলে বাসা থেকে খাবার নিয়ে অফিসে যাবেন। এতে খাবার দাবারের জোগাড় যন্ত্র করার সময় লাগবে না, খাওয়ার সময়টাও লাগবে কম। অনাদি জীবনে নিজেকে আমার মনে হয় নিখুঁত, সম্পূর্ণ এবং পরিপূর্ণ, যদিও জীবন সর্বদাই পরিবর্তনশীল। জীবনের কোনো শুরু নেই, শেষ নেই, শুধু রয়েছে সাইক্লিং আর রিসাইক্লিংয়ের সারাংশ ও অভিজ্ঞতা। জীবন কখনো স্থির এবং নিশ্চল নয়, কারণ জীবনের প্রতিটি মুহূর্ত নতুন এবং তরতাজা। যে সৃষ্টি আমায় সৃষ্টি করেছে, আমি তার কাছে আছি, সেই শক্তি আমার নিজস্ব পারিপার্শ্বিকতা তৈরির ক্ষমতা দিয়েছে। আমি জেনে আনন্দিত যে আমার মনের এ শক্তি আমি যেখানে খুশি যেভাবে খুশি ব্যবহার করতে পারবো।
আমরা যখন পুরনো থেকে সরে আসি তখন জীবনের প্রতিটি মুহূর্ত হয়ে ওঠে একটি নতুন শুরুর দিক। এই মুহূর্তটি আমার জন্য শুরুর একটি নতুন দিক এবং সেটি শুরু হচ্ছে এখান থেকে এবং এখন থেকে। আমার পৃথিবীতে সব কিছুই মঙ্গলময়। দ্বাদশ অধ্যায়, সাফল্য। প্রতিটি অভিজ্ঞতাই একটি সাফল্য। ব্যর্থতা কথাটির আসল অর্থ কী? এর মানে কি এই যে আপনি যে জিনিসটি চেয়েও পাননি কিংবা যেভাবে কাজ হবে ভেবেছিলেন তা হলো না? অভিজ্ঞতার আইন সর্বদাই যথার্থ। আমরা আমাদের আভ্যন্তরীণ চিন্তা ভাবনা এবং বিশ্বাসগুলোকে সবসময় অবহেলা করি। আপনার আভ্যন্তরীণ বিশ্বাস হয়তো আপনাকে বলছে অমুক জিনিসটি পাবার যোগ্য আপনি নন, কিংবা আপনি নিজেকে মূল্যহীনও ভাবতে পারেন। কম্পিউটার নিয়ে কাজ করার সময় আমার ক্ষেত্রেও একই ব্যাপার ঘটে। ভুল যদি হয়তো সেটা আমারই। আমি তো কম্পিউটারের আইন মেনে কাজ করিনি। এর অর্থ আমার আরও কিছু শিখতে হবে। প্রবাদ বলে, একবার না পারিলে দেখো শতবার। কথাটি সত্য। এর মানে এ নয় যে পুরনো উপায়গুলোই অবলম্বন করতে হবে। এর অর্থ নিজের ভুলগুলো চিহ্নিত করুন এবং ঠিকঠাক না শেখা পর্যন্ত অন্যভাবে প্রচেষ্টা চালিয়ে যান। আমাদের জন্ম অধিকার এক সাফল্য থেকে আরেক সাফল্যে ধাবিত হওয়া। যদি কাজটা আমরা না করি তাহলে হয় আমরা আমাদের সহজাত সামর্থ্যের সঙ্গে তাল মেলাতে পারছি না, অথবা এটি যে আমাদের জন্য সত্যি হতে পারে সেটি বিশ্বাসই করতে পারছি না, কিংবা আমরা নিজেদের সাফল্যকে চিনতে ব্যর্থ হচ্ছি। আমরা বর্তমানে যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে নিজেদের স্ট্যান্ডার্ড বা মানকে যদি খুব বেশি উঁচুতে তুলে ধরি তাহলে সম্ভবত এই মুহূর্তে তা অর্জন করা সম্ভব হবে না এবং আমাদের পতনের সম্ভাবনাও যথেষ্টই। একটি ছোট্ট শিশু যখন হাঁটতে বা কথা বলতে শেখে আমরা তাকে উৎসাহিত করি, তার প্রতিটি ক্ষুদ্র উন্নতির প্রশংসায় পঞ্চমুখ হই। শিশু তাতে খুশি হয়ে আবার আরও ভালো করার চেষ্টা করে। আপনি যখন নতুন কিছু শেখেন তখন কি এভাবেই নিজেকে উৎসাহ দেন, নাকি শেখাটাকে আরও কঠিন করে তোলেন এই বলে যে আপনি একটা বোকা এবং ব্যর্থ মানুষ এবং আপনাকে দিয়ে কিচ্ছু হবে না? অনেক অভিনেতা অভিনেত্রী প্রথম দিনের রিহার্সালে চিন্তা করে তারা নিখুঁত অভিনয় উপহার দেবে। আমি তাদেরকে মনে করিয়ে দিই, রিহার্সাল ব্যাপারটা আয়োজন করাই হয় শেখার জন্য। রিহার্সাল হলো ভুল শোধরানোর সময়, নতুন কিছু শেখার সুযোগ। বারবার প্র্যাকটিসের মাধ্যমে আমরা নতুন কিছু শিখতে পারি এবং এটিকে নিজেদের স্বাভাবিক অংশ হিসেবে গড়ে তুলতে পারি। যে কোনো ক্ষেত্রে একজন পেশাদারকে দক্ষ কাজ করতে হলে বুঝবেন ওই মানুষটি বহু ঘন্টা প্র্যাকটিসের মাঝখান দিয়ে যেতে হয়েছে। আপনি কতদিন ধরে নিজেকে ব্যর্থ মানুষ বলে ভাবছেন তাতে কিচ্ছু আসে যায় না। আপনি এখন থেকেই সাফল্যের প্যাটার্ন তৈরি করতে পারেন। কোন ক্ষেত্রে কোন কাজ করতে চান সেটিও বিষয় নয়। নিয়ম নীতি সব জায়গায় একই রকম। আমাদেরকে সাফল্যের বীজ রোপণ করতে হবে। এই বীজ একসময় মহিরুহের আকার ধারণ করবে। এখানে কিছু সাফল্যর অ্যাফার্মেশন দেওয়া হলো যা আপনি ব্যবহার করতে পারেন। স্বর্গীয় বুদ্ধিমত্তা আমার ব্যবহার উপযোগী সমস্ত আইডিয়া দিচ্ছে। আমি যাতে হাত দিই তাতে সাফল্য আসবে। প্রাচুর্যের কোনো অভাব নেই, আমিও তার ভাগ পাচ্ছি। আমি সাফল্যের নতুন সচেতনতা সৃষ্টি করছি। আমি স্বর্গীয় স্মৃতির সমৃদ্ধির একটি চুম্বক। আমার প্রতি সকল রকম ধনসম্পদ আকৃষ্ট হচ্ছে। আমার জন্য সর্বত্র স্বর্ণালী সুযোগ রয়েছে। উপরে যে কোনো একটি অ্যাফার্মেশন বাছাই করে দীর্ঘদিন ধরে পুনরাবৃত্ত করে চলুন। তারপর আরেকটি অ্যাফার্মেশন বাছাই করুন এবং সেটিও বেশ কয়েকদিন ধরে বলতে থাকুন। এসব আইডিয়া যেন আপনার সচেতনতার মাঝে ঢুকে যায়। কিভাবে এগুলো সম্পন্ন হবে তা নিয়ে দুশ্চিন্তা করার দরকার নেই। সুযোগ আপনা থেকেই আসবে। নিজের ভেতরকার বুদ্ধিমত্তার উপর ভরসা রাখুন, এটিই আপনাকে গাইড করবে। আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে সফল হওয়ার অধিকার আপনি রাখেন। কিভাবে সফল হবেন? সাফল্য আমরা সবাই চাই। এমন কোনো মানুষ বোধহয় আজ পর্যন্ত পৃথিবীতে জন্মায়নি যে সফল হতে চায়নি। কিন্তু কজন আমরা সফল হতে পারি?
খুব কম মানুষই সত্যিকারের সাফল্যের মুখ দেখে। কিন্তু কেন? একজন সফল মানুষের মধ্যে কি আছে যা আপনার আমার মধ্যে নেই? যদি বলি শুধুই মানসিকতার পার্থক্য। এই পার্থক্যের কারণে কেউ সফল আর কেউ অসফল। আসুন জেনে নিই নিজের সফল মানুষের সাফল্যের গোপন রহস্য। প্রবাদ আছে, মানুষ ততটাই বড় যতটা বড় তার স্বপ্ন। আপনি যদি কোনো কাজে হাত দিতে চান তাহলে প্রাথমিক ভাবনার পর পরিকল্পনা শেষে মনস্থির করে লেগে পড়ুন। অনেকে হয়তো অনেক কথাই বলবে, কিন্তু কারোর কোনো কথা, নেতিবাচক কথায় দমে যাবেন না। বিশ্বাস রাখুন নিজের উপর। মনে রাখবেন, 70 বছর বয়সে আমি এটা করতে পারতাম, ওটা করতে পারতাম, কিন্তু করিনি বলার চেয়ে স্বপ্ন পূরণের চেষ্টা করে ব্যর্থ হওয়া হাজারো গুণে ভালো। ব্যর্থতাকে কখনো ভয় পাবেন না। ব্যর্থতা আসতেই পারে। যদি আসে, বুঝে নিন কেন ব্যর্থ হয়েছেন। তারপর গতবারের ভুল যাতে এবারে না হয় সেভাবে আবার লেগে পড়ুন। আপনার স্বপ্ন বাস্তবায়নে সফলতা আপনার হাতের মুঠোয় ধরা দেবে। ভুল, সে তো ভুল নয়। ভুল করে ফেলতে পারেন ভেবে ভয় পাবেন না কখনো। ভুল যে করে না সে কিছু শেখে না। মনকে পরিষ্কার রাখুন। ভুল করে বসলে আর কেউ তা বলার আগেই নিজে স্বীকার করে নিন যে ভুল করেছেন। মনে রাখবেন, জীবনের অভিজ্ঞতার সমষ্টি, আর অভিজ্ঞতাগুলো সাফল্য ব্যর্থতায় মেশানো। আপনি যদি নিজের ভুল গোপন না করে স্বীকার করে নেন, তাহলে ভুলগুলো সঠিক শিক্ষা গ্রহণ করতে পারবেন। ভুল কাজটা তখন পীড়া দেবে না আপনার মনকে। ভেবেচিন্তে কথা বলুন। তার চেয়েও অনেক বেশি মনোযোগ দিয়ে শুনুন মানুষের কথা। মন দিয়ে কারোর জন্য বক্তব্য শুনলে জ্ঞান বাড়ে। মানুষের মতামত জানা সহজ হয়। সেই সঙ্গে প্রিয় হওয়া যায় সবার। কারোর মতের সঙ্গে হয়তো আপনি একমত নন, কিন্তু তার মতের কারণে কোনো ক্ষতি হচ্ছে না আপনার কিংবা অন্য কারোর। সেক্ষেত্রে তার মতামতের প্রতিবাদ করে নিজের মতটাকে সঠিক প্রমাণ করতে যাওয়ার কোনো দরকার নেই। স্রেফ শুনে যান, নীরবে গঠন করুন নিজের মতামত। যত বেশি মানুষের সঙ্গে সৎভাবে মিশবেন, তত বেশি অর্জন করতে পারবেন মানুষের আস্থা। মানুষের আস্থা আপনাকে এনে দেবে অনেক রকম সুযোগ। সাফল্যের দুয়ার খুলে যাবে আপনার মনে। টাকা কে না চায়? টাকা আপনাকে স্বনির্ভর করে। টাকা থাকলে অনেক ইচ্ছাই পূরণ আপনি করতে পারেন, কিন্তু টাকাই সব নয়। যে কাজ করতে আপনার ভালো লাগে সেরকম কোনো পেশা বেছে নিন নিজের জন্য। জীবনটা আনন্দের সাথে কাটবে। সযত্নে কাজ করলে টাকাও আসবে পর্যাপ্ত। ধৈর্য ধরুন। কোনো কাজে নেমে সুবিধা হচ্ছে না দেখেই সঙ্গে সঙ্গে অন্য কাজে লেগে পড়বেন না। নতুন পেশায় আপনার সফলতা আসবে তার নিশ্চয়তা থাকলে তবেই কেবল পুরনো পেশা ছাড়তে পারেন। মনে রাখবেন, আসল হচ্ছে মনের শক্তি। প্রচুর টাকা থাকলেই মনে প্রশান্তি আসে না। আপনার একান্ত চাহিদা কি? মাসে কত টাকা রোজগার করতে পারলে আপনি সন্তুষ্ট হবেন তা ভেবেচিন্তে স্থির করুন। চাহিদা অপরিসীম হলে কখনোই তৃপ্তি আসবে না। মানসিকভাবে নিজেকে তৈরি করুন সফল মানুষদের মতো। বিশ্বাস রাখুন নিজের উপর। আন্তরিকতার সঙ্গে করুন নিজের কাজ। সেদিন বেশি দূরে নয় যেদিন সফলতা এসে দাঁড়াবে আপনার দোরগোড়ায়। ত্রয়োদশ অধ্যায়, সমৃদ্ধি। আমি সেরাটা পাবার অধিকার রাখি এবং আমি সেরাটা গ্রহণ করছি এই মুহূর্তে। আপনি যদি উপরের এফার্মেশন নিজের জীবনে সত্যি করতে চান, তাহলে নিচের স্টেটমেন্টের কোনোটিতেই বিশ্বাস করবেন না। টাকা গাছে ফলে না। টাকা মাটি, মাটি টাকা। অর্থ যত অনর্থের মূল। ধনীরা জালিয়াত। আমি টাকা চাই না এবং আটকেও যেতে চাই না। আমি কখনোই ভালো চাকরি পাবো না। আমি কখনো টাকা কামাতে পারবো না। টাকা যত ধীরে আসে তার চেয়ে দ্রুত গতিতে যায়। আমি সব সময় দেনার দায়ে ডুবে থাকি। আমার বাবা মা গরিব, আমিও গরিব থাকব। শিল্পীদের সংগ্রাম করে চলতে হয়, শুধু ঠকবাজদেরই টাকা থাকে। আমি এসব পাবার অধিকার রাখি না। আমার ব্যাংকে কি আছে তা কাউকে কখনো বলি না। কখনো টাকা ধার নিতে নেই। এত টাকা জমালে 1 টাকা আয় হয়। 1 টাকা জমালে 1 টাকা আয় হয়। 2 দিনের জন্য টাকা জমাও। মন্দা যে কোনো সময় আসতে পারে। অন্যদের টাকা আছে বলে আমি আফসোসে মরে যাই। শুধু পরিশ্রম করলেই টাকা আয় করা সম্ভব।
এসব কথা কি আপনি বিশ্বাস করেন? আপনার কি মনে হয় এসব বিশ্বাস করলে সত্যি আপনার সমৃদ্ধি আসবে? এসব প্রাচীন সীমাবদ্ধ ধারণা। আপনার পরিবার হয়তো টাকা পয়সা নিয়ে এমনটাই ভাবতেন, কারণ আমরা যতক্ষণ পর্যন্ত না পারিবারিক বিশ্বাস ত্যাগ করি ততক্ষণ এটি আমাদের সঙ্গে সেটে থাকে। এসব বিশ্বাস যেখান থেকেই আসুক না কেন, এগুলো আপনার সচেতনতা থেকে দূর করতে হবে যদি জীবনে সমৃদ্ধি চান। আপনার মতে, আমার মতে, প্রকৃত সমৃদ্ধি শুরু হয় নিজের প্রতি মমতা থেকে। আপনার স্বাধীনতা থাকলে আপনি যা করতে চাইবেন পারবেন। একটি টাকা পয়সার বিষয় নয়, পুরোটাই মনের ব্যাপার। আপনার মাথায় যেসব আইডিয়া রয়েছে তার বাইরের অভিব্যক্তি হলো সমৃদ্ধি, বা এটি শূন্যতা, উপযুক্ততা। আমার সমৃদ্ধ হওয়া উপযুক্ত, এ কথাটি মন থেকে মেনে না নিলে সমৃদ্ধি আসবে না। এ প্রসঙ্গে একটি উদাহরণ দেওয়া যাক। আমার ক্লাসের একজন ছাত্র নিজের সমৃদ্ধি বৃদ্ধির জন্য কাজ করছিল। এক রাতে সে বেশ উত্তেজিত হয়ে ক্লাসে এলো। সে $500 জিতেছে। সে বারবার বলছিল, আমার এটা বিশ্বাসই হচ্ছে না, আমি জীবনেও কখনো কিছু জিতিনি। আমরা জানতাম এটি তার বদলে যাওয়া সচেতনতার প্রতিফলন। সে টাকা পাবার পরেও ভাবছিল সে এত টাকা পাবার উপযুক্ত নয়। পরের সপ্তাহে সে ক্লাসে আসতে পারল না, ঠ্যাং ভেঙে ফেলায়। চিকিৎসা করাতে তার $500 লেগে যায়। ছেলেটি সমৃদ্ধশালী দিক এ যেতে ভয় পাচ্ছিল এবং নিজেকে তার জন্য উপযুক্ত মনে হয়নি। সেই ফল হাতে না হাতে পেয়েছে। যখন সমৃদ্ধির কথা ভাববেন তখন মনে ধার দেনা এসবের চিন্তা একবারই মাথায় ঠাঁই দেবেন না, তাতে ধার দেনা শুধু বাড়বে। চিন্তার সীমাবদ্ধতাই আমাদের সীমাবদ্ধ করে রেখেছে। আপনার যা আছে তা নিয়ে কৃতজ্ঞ থাকুন, দেখবেন তাতে বৃদ্ধি পাচ্ছে সম্পদ। সমৃদ্ধিকে অবহেলা করবেন না। কোনো বন্ধু ডিনার বা লাঞ্চ দাওয়াত দিলে আনন্দের সঙ্গে তা গ্রহণ করুন। ভাববেন না এটি শুধু করছেন লোকের সঙ্গে ভাব বিনিময়ের জন্য। কোনো উপহার পেলে সানন্দে গ্রহণ করুন। উপহারটি নিজের কাজে না লাগলে অন্য কাউকে দিয়ে দিন। হাসুন, হেসে সবাইকে বলুন ধন্যবাদ। এভাবে ইউনিভার্সকে জানতে পারলে আপনি সমৃদ্ধি পেতে প্রস্তুত। নতুনদের জায়গা দিন। রেজিস্টারের পরিষ্কার করে পলিথিনে মোড়ানো হাবিজাবি জিনিসপত্র ফেলে দিন। আলমারি পরিষ্কার করুন। গত 1 বছর বা 6 মাস ধরে যেসব জিনিস ব্যবহার করছেন না তা ফেলে দিন। বিক্রি করতে পারেন, কাউকে দিয়ে দিতে পারেন, পুড়িয়েও ফেলতে পারেন। অগোছালো মনের মতোই। আলমারি পরিষ্কার করার সময় নিজেকে বলবেন, আমি আমার মনের আলমারি পরিষ্কার করছি। আমি যখন প্রথমবার শুনেছিলাম ইউনিভার্সের প্রাচুর্য সকলের জন্য, কথাটি হাস্যকর ঠেকেছিল। গরিব লোককেও দেখো, নিজেকে বলেছিলাম আমি। তারা কত অসহায়, কত দরিদ্র। তোমার দারিদ্র্য সেফ তোমার সচেতনতার বিশ্বাস। কথাটি শুনে রেগে গিয়েছিলাম। আমার সমৃদ্ধি যে ঘটছে না সেজন্য একমাত্র আমিই দায়ী। এ ব্যাপারটি উপলব্ধি করতে আমার বহু বছর লেগেছে। আমি নিজেকে মূল্যহীন এবং অনুপযুক্ত ভাবতাম টাকা কামানো বড্ড কঠিন এবং আমার কোনো প্রতিভা ও সামর্থ্য নেই। এসব ভাবনার কারণে আমি কোনো কিছু না পাবার মানসিক সিস্টেমে আটকা পড়ে গিয়েছিলাম। যদিও পরে বুঝেছি টাকা আয় খুব সহজ কাজ। এখন আপনার সময় টাকার প্রবাহের মাঝে নিজেকে উন্মুক্ত করে দিন। অন্যদের সৌভাগ্যে আনন্দিত হন। অন্যরা আপনার চেয়ে সৌভাগ্যবান বা বেশি সম্পদের অধিকারী, এজন্য ঈর্ষান্বিত না হয়ে বরং আনন্দিত হবেন। তারা কিভাবে টাকা পয়সা খরচ করছে তা নিয়ে সমালোচনা করবেন না। ওসব নিয়ে মাথা ঘামানো আপনার কাজ নয়। প্রতিটি মানুষই তার নিজ নিজ সচেতনতার আইনের অধীনে থাকে। শুধু নিজের ভাবনাগুলোকে নিয়ে চিন্তা করুন, অন্যদের সম্পদকে দোয়া করুন। আপনি জানেন পৃথিবী জুড়ে রয়েছে সম্পদের ছড়াছড়ি। আপনি কি ওয়েটারদের বকশিশ দেন না? আপনার বাড়ির দারোয়ানকে তার ধর্মীয় উৎসবের সময় বকশিশ দিতে কার্পণ্য করেন? পয়সা বাঁচাতে পচা শাকসবজি কিংবা বাসি পাউরুটি কেনেন? সবসময় কি মূল্য হ্রাসের দোকান থেকে জিনিস কেনেন? মেনুতে কি সবসময় সস্তা খাবারটা থাকে? চাহিদা এবং সরবরাহ বলে একটি আইন আছে। আগে আসে চাহিদা, আর যখন প্রয়োজন হয় সেখানে চলে আসে টাকা। এমনকি
সবচেয়ে হতদরিদ্র পরিবারও অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য প্রয়োজনীয় অর্থ জুগিয়ে ফেলে। ভিজুয়ালাইজেশন প্রাচুর্যতার সমুদ্র। আপনার সমৃদ্ধি সচেতনতা টাকার উপর নির্ভরশীল নয়, আপনার অর্থের প্রবাহ নির্ভরশীল সমৃদ্ধির সচেতনতার উপর। আপনি যত টাকা হজম করতে পারবেন তত টাকা আসবে জীবনে। আমি সাগর তীরে দাঁড়িয়ে বিশাল সাগরের দিকে তাকিয়ে থাকতে খুবই পছন্দ করি। জানি এ সাগরের প্রাচুর্যতার ভাগিদার আমিও। আপনার হাতের দিকে তাকান, কি আছে হাতে? একটি চামচ, তাতে আবার ফুটো। আছে কাগজের কাপ, গ্লাস, কলস, বালতি। এ সবই সাগরের প্রাচুর্যতার সঙ্গে জড়িত। আপনার চারপাশে একবার তাকান, ওখানে কত লোক আছে কিংবা তাদের কাছে কি আছে সেটি বিষয় নয়। সবার কাছে পর্যাপ্ত পরিমাণে জিনিস আছে, আপনার কাছ থেকে তুলেও খালি করতে পারবেন না। আপনার কাছ থেকে কিছু কেড়ে নিতে আসবে না। আর বিশাল সাগরের জল আপনি গ্লাস বা বালতি দিয়ে তুলেও খালি করতে পারবেন না। আপনার হাতের জিনিসটি আপনার সচেতনতা, এবং এটি শুধু আরেকটি বড় জিনিসের সঙ্গেই রদবদল হতে পারে। হাত খুলে দিন। আমি প্রতিদিন বসে একবার দুই দিকে হাত ছড়িয়ে দিয়ে বলি, ইউনিভার্সের সকল ভালো এবং প্রাচুর্যের প্রতি আমি উন্মুক্ত এবং ধারণাক্ষম। আমি আমার মনটাকে বড় করে দিই। আমার সচেতনতায় রয়েছে ইউনিভার্স শুধু আমাকে তাই দিতে পারে, আর আমি সবসময় আমার সচেতনতা বৃদ্ধি করতে পারি। এ যেন কসমিক ব্যাংকের মতো। আমি আমার নিজের সামর্থ্য অনুযায়ী আমার সচেতনতা বৃদ্ধি করার মাধ্যমে মেন্টাল ডিপোজিট করি। আমার মেন্টাল ডিপোজিট হলো ধ্যান, চিকিৎসা এবং দৃঢ় বচন বা অ্যাফার্মেশন। শুধু অনেক টাকা থাকলেই চলে না, টাকাটাকে আমার উপভোগ করতেও চাই। আপনি কি টাকা দিয়ে আনন্দ ফুর্তি করতে চান? যদি চান না, কেন চান না? সামান্য টাকা ব্যয় করলেই তো আনন্দ উপভোগ করতে পারবেন। আপনি গত সপ্তাহে কি আনন্দ ফুর্তির জন্য অর্থ ব্যয় করেছিলেন? কেন করেননি? কোনো পুরাতন বিশ্বাস আপনাকে এ কাজে বাধা দিয়েছে? বিশ্বাসটাকে ঝেড়ে ফেলে দিন। আপনার জীবনে টাকাকে খুব সিরিয়াস বিষয় হিসেবে নেওয়ার প্রয়োজন নেই। টাকা হলো এক ধরনের এক্সচেঞ্জ, এর বেশি কিছু নয়। আপনার যদি টাকার প্রয়োজন না হতো তাহলে কি করতেন আর কি করতেন না? টাকার ধারণা বা কনসেপ্ট নিয়ে একটু নাড়া দেওয়া প্রয়োজন। আমি দেখেছি সেমিনারে টাকার চেয়ে যৌনতা নিয়ে কথা বলা সহজ। লোকের অর্থনৈতিক বিশ্বাস নিয়ে চ্যালেঞ্জ করা হলে খুবই রেগে যায়। যেসব মানুষ সেমিনারে আসে তাদের টাকা আরও কিভাবে বাড়ানো যায় তা নিয়ে বক্তৃতা শুনতে আমি কিন্তু যখন আমাদের সীমাবদ্ধ বিশ্বাসকে বদলানোর কথা বলি তারা খুবই ক্রুদ্ধ হয়। আমি বদলানোর ইচ্ছে রাখি। আমি আমার পুরাতন নেতিবাচক বিশ্বাসগুলো ত্যাগ করতে চাই। সমৃদ্ধি সৃষ্টি এ দুটি অ্যাফার্মেশন নিয়ে মাঝে মধ্যে আমাকে কাজ করতে হয়। ফিক্সড ইনকাম মানসিকতাও আমাদের ছাড়তে হবে। আপনার বেতন বা আয় ফিক্সড করা, এভাবে বলে আপনার ইউনিভার্সকে সীমাবদ্ধ করবেন না। ওই বেতন আর আয় একটা চ্যানেল মাত্র, সোর্স নয়। আপনার সাপ্লাই আসে ইউনিভার্স থেকে, চ্যানেলের অভাব নেই। আমাদেরকে নিজেদের মেলে ধরতে হবে। এ সচেতনতা অবশ্যই গ্রহণ করতে হবে যে সাপ্লাই যে কোনো জায়গা থেকে কিংবা সব জায়গা থেকে আসতে পারে। রাস্তা দিয়ে হাঁটার সময় যদি একটি টাকা বা পয়সা পড়ে থাকতে দেখেন, বলবেন ধন্যবাদ। এ কথাটি সোর্সকে বলবেন। সোর্সটি ছোট হতে পারে, তবে নতুন চ্যানেল খুলে যেতে শুরু করবে। আমরা যখন সমৃদ্ধি বৃদ্ধির জন্য কাজ করি আমাদের বিশ্বাস অনুসারে তা পেতে থাকি। এক লেখিকা লিখেছেন তার আয় বৃদ্ধির জন্য তার এফার্মেশন হলো, লেখক হিসেবে আমি ভালো টাকা আয় করছি। 3 দিন পর তিনি একটি কফি শপে গেলেন যেখানে তিনি সচরাচর নাস্তা করেন। একটি টেবিলে বসে কাগজ কলম হাতে নিয়ে লেখা শুরু করবেন। এমন সময় কফি শপের ম্যানেজার এসে তাকে বলল, আপনি তো একজন লেখক, তাই না? আমার জন্য একটা জিনিস লিখে দেবেন। ম্যানেজার অনেকগুলো ছোট ছোট কাগজ নিয়ে এলো এবং লেখিকাকে অনুরোধ করলো ওখানে যেন তিনি লিখে দেন, টার্কি লাঞ্চ অন স্পেশাল প্রাইস। বিনিময়ে সে লেখিকাকে বিনে পয়সায় নাস্তা করালো। ছোট এই ঘটনাটি লেখিকার সচেতনতার পরিবর্তন ঘটায়। এরপর তিনি নিজের লেখা বিক্রি করতে শুরু করলেন। কমপ্লিমেন্ট গ্রহণ করুন।
অনেক মানুষই ধনী হতে চায়, কিন্তু তারা কমপ্লিমেন্ট গ্রহণ করে না। অনেক প্রস্ফুটিত অভিনেতা অভিনেত্রীকে দেখেছি, তারা তারকা হতে চায়, কিন্তু কমপ্লিমেন্ট দিলে সংকুচিত হয়ে পড়েন। কমপ্লিমেন্ট হলো সমৃদ্ধির উপহার। এটিকে উদারতার সাথে গ্রহণ করতে শিখুন। আমার মা আমাকে শিখিয়েছিলেন, কোনো উপহার বা কমপ্লিমেন্ট পেলে হেসে বলি ধন্যবাদ। এ পরামর্শ আমার জীবনের একটি সম্পদ। যে কমপ্লিমেন্ট দেয় তাকেও এটা ফিরিয়ে দিন। তাতে অভিনন্দনদাতা বা প্রশংসাকারীর কাছে এটিকে উপহার বলে মনে হবে। ভালো কাজের ধারা অব্যাহত রাখার এটি একটি পথ। প্রতিদিন ঘুম থেকে জেগে কৃতজ্ঞতা জ্ঞাপন করুন যে বেঁচে আছেন, সুস্থ আছেন, আপনার বন্ধুবান্ধব আছে এবং নতুন একটি দিনের অভিজ্ঞতা নিতে যাচ্ছেন। সর্বোচ্চ সচেতনতা নিয়ে বাঁচুন। আপনার রূপান্তরিত প্রক্রিয়াকে উপভোগ করুন। অনাদি জীবনে নিজেকে আমার মনে হয় নিখুঁত, সম্পূর্ণ এবং পরিপূর্ণ। যদিও জীবন সর্বদাই পরিবর্তনশীল, জীবনের কোনো শুরু নেই এবং শেষ নেই, শুধুই রয়েছে সাইক্লিং এবং রিসাইক্লিংয়ের সারাংশ ও অভিজ্ঞতা। জীবন কখনো স্থির এবং নিশ্চল নয়, কারণ জীবনের প্রতিটি মুহূর্ত নতুন এবং তরতাজা। যে শক্তি আমায় সৃষ্টি করেছে, আমি তার মাঝে আছি এবং এই শক্তি নিজস্ব পারিপার্শ্বিকতা তৈরির ক্ষমতা দিয়েছে। আমি জেনে আনন্দিত যে আমার মনে এ শক্তি আমি যেখানে খুশি, যেভাবে খুশি ব্যবহার করতে পারবো। আমরা যখন পুরনো থেকে সরে আসি, তখন জীবনের প্রতিটি মুহূর্ত হয়ে ওঠে একটি নতুন শুরুর দিক। এই মুহূর্তটি আমার জন্য শুরুর একটি নতুন দিক এবং সেটি শুরু হচ্ছে এখান থেকে এবং এখন থেকে। আমার পৃথিবীতে সব কিছুই মঙ্গলময়। চতুর্দশ অধ্যায়। শরীর। আমি আমার শরীরের কথা শুনি ভালোবাসায়। আমি মনে করি শরীরের তথাকথিত অসুখগুলো আমরাই সৃষ্টি করি। আমাদের শরীর জীবনের অন্যান্য সব কিছুর মতোই আমাদের আভ্যন্তরীণ চিন্তা ও বিশ্বাসের আয়না। দেহযন্ত্রটি সবসময় আমাদের সঙ্গে কথা বলে চলেছে। এখন আমরা শুধু সময় করে শুনলেই হয়। আপনি যা চিন্তা করেন, যে কথাটি বলেন, সব কিছুতেই শরীরের প্রতিটি কোষ সাড়া দেয়। চিন্তা এবং কথা বলার চলমান পদ্ধতি শরীর, আচরণ এবং অঙ্গভঙ্গি সৃষ্টি করে। অসুখ এবং সুখ দুটোই তৈরি করে। যে লোক সবসময় চেহারা বিকৃত করে রাখে, তার পক্ষে সুন্দর আনন্দময় চিন্তা তৈরি করা সম্ভব নয়। বন্ধুদের চেহারা এবং শরীর দেখলেই বোঝা যায় তারা সারা জীবন চিন্তা একটা প্যাটার্নের মধ্যে দিয়ে চলেছেন। বুড়ো হলে আপনার চেহারা কেমন হবে? আমি এ বইতে তালিকা নামে একটি অধ্যায় জুড়ে দিয়েছি। তাতে রয়েছে সম্ভাব্য মানসিক ছকের কথা, যা শরীরে অসুস্থতা সৃষ্টির পাশাপাশি নতুন চিন্তার ছক বা অ্যাফার্মেশন তৈরি করে সুস্বাস্থ্য সৃষ্টি করে। এজন্য আমি কিছু সাধারণ অবস্থার কথা বলছি, যাতে আপনারা বুঝতে পারবেন কিভাবে আমরা এসব সমস্যা তৈরি করি। মাথা আমাদের প্রতিনিধিত্ব করে। আমরা কি তাই পৃথিবীকে দেখায়? মাথায় কোনো গণ্ডগোল হলে আমরা বুঝতে পারি আমাদের মধ্যে কোনো ভজঘট হয়েছে। কেশ আমাদের শক্তি তুলে ধরে। মাঝে মাঝে টেনশনের চোটে মাথার চুল চেপে ধরলে চুলের নিঃশ্বাস বন্ধ হয়ে আসে, চুল মারা যায়, মাথা থেকে ঝরে পড়ে। আর সারাক্ষণ টেনশানে থাকলে মাথার খুলি রিল্যাক্স হতে পারে না এবং নতুন চুলও আর গজায় না, ফলে মাথায় টাক পড়ে যায়। টেনশন হলো দুর্বলতা, কাজেই এই দুর্বলতাকে কাছে ঘেঁষতে দেওয়া উচিত নয়। শরীরকে রিল্যাক্স করলে টেনশন চলে যায়। মাথার খুলিরও রিল্যাক্স দরকার, কাজেই এখন থেকেই এ চেষ্টাটি চালিয়ে যান। মাথার খুলির দিকে তাকিয়ে রিল্যাক্স করুন। কান আমাদেরকে শুনবার ক্ষমতা দেয়। কানে সমস্যা হলে বুঝতে হবে এমন কিছু আছে যা আপনি শুনতে চাইছেন না। কানে ব্যথা হওয়া মানে আমরা এমন কিছু শুনেছি যাতে মনে ক্রোধের সৃষ্টি হয়েছে। বাচ্চাদের প্রায়ই কানে ব্যথা হয়। তাদের প্রায়ই বাড়ির বড়দের ঝগড়াঝাটি শুনতে হয়, যা আসলে তারা শুনতে চায় না, আর তারা কোনো কিছু বদলাতে পারে না বলে কানের ব্যথায় ভোগে। চোখ আমাদের দেখার ক্ষমতা দিয়েছে। চোখে সমস্যা হওয়া মানে এমন কিছু আছে যা আমরা দেখতে চাই না।
সেটি নিজেদের ব্যাপারেও হতে পারে, জীবনের ব্যাপারেও হতে পারে, সেটি অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব কিছু নিয়েই হতে পারে। আমি যখন চশমা পরা ছোট ছোট বাচ্চাদের দেখি, বুঝতে পারি তাদের বাড়িতে এমন কিছু হচ্ছে যা তারা দেখতে চায় না। মাথা ব্যথা হওয়ার কারণ মস্তিষ্ককে অকার্যকর করে তোলা। আবার যখন মাথা ব্যথার শিকার হবেন, নিজেকে জিজ্ঞেস করবেন সদ্যই কোথায় কোন ভুলটা করেছেন, নিজেকে ক্ষমা করবেন, মাথা ব্যথাও চলে যাবে। মাইগ্রেনের মাথা ব্যথায় যারা ভোগে তারা নিখুঁত হতে চায় এবং তা করতে গিয়ে নিজেদের উপর প্রচুর চাপ সৃষ্টি করে। তার সঙ্গে যোগ হয় চেপে রাখা রাগ। আশ্চর্য হলেও সত্যি, মাইগ্রেনের ব্যথা দেখা দিলেই হস্তমৈথুন করলে ব্যথা থেকে মুক্তি লাভ করা যায়। সেক্সুয়াল রিলিজ টেনশন এবং যন্ত্রণা দূর করে। সাইনাসের সমস্যার মানে আপনি কারুর দ্বারা খুবই জ্বালাতনের শিকার এবং সে হয়তো আপনার খুব কাছের মানুষ। আপনি হয়তো ভাবছেন ওই লোক আপনাকে ল্যাং মারার চেষ্টা করছে। আমরা ভুলে যাই পরিস্থিতি আমরাই সৃষ্টি করি। আমরা নিজেদের হতাশার জন্য অন্যদের উপর দোষ চাপাই। আমাদের উপরে আসলে কেউ খবরদারি করতে পারে না, কারণ আমরাই কেবল আমাদের মনের চিন্তক। আমরাই সৃষ্টি করি নিজেদের অভিজ্ঞতা, বাস্তবতা। আমরা আমাদের মনের শান্তি, ঐকতান এবং ভারসাম্য সৃষ্টি করতে পারলে এগুলো নিজেদের জীবনেও দেখতে পাবো। ঘাড় এবং গলা বেশ চিত্তাকর্ষক দুটি অঙ্গ, কারণ এদেরকে ঘিরে অনেক কিছুই ঘটে। আমাদের চিন্তার নমনীয়তার ক্ষমতার প্রতিনিধিত্ব করে ঘাড়। সে প্রশ্নের অন্য পাশ দেখতে পায়, অন্যদের দৃষ্টিভঙ্গিও দেখে। ঘাড়ে যখন সমস্যা হয়, বুঝতে হবে কোনো বিষয় নিয়ে আমরা একগুঁয়ে হয়ে আছি। কোনো লোককে গলায় কলার পরে থাকতে দেখলে আমার মনে হয় এ খুব জিদ্দি এবং কোনো ইস্যুর অপর পাশটি দেখতে পায় না। গলা আমাদের কথা বলার সামর্থ্যের প্রতিনিধিত্ব করে। গলায় সমস্যা হলে বুঝতে হবে কিছু কাজ আমরা ঠিকঠাক করছি না, নিজেদের পক্ষ নিয়েও দাঁড়াচ্ছি না। গলা ব্যথার অর্থ ক্রোধ। গলা ঠান্ডায় বসে গেলে তার জন্য দায়ী মানসিক বিভ্রান্তি। লেরিনজাইটিস হওয়ার মানে আপনি এমনই রেগে গেছেন যে কথাই বলতে পারছেন না। গলা শরীরের সৃজনশীল প্রবাহের প্রতিনিধিত্ব করে। গলা দিয়ে আমাদের সৃজনশীলতাই প্রকাশ পায়। আর সৃজনশীলতা যখন আটকে যায়, হতাশ হয়ে পড়ে, তখন প্রায়ই আমাদের গলায় সমস্যা হয়। টনসিল এবং থাইরয়েডের সমস্যার কারণ হতাশাজনক সৃজনশীলতা। আমরা যা করতে চাই তা করতে না পারার আক্ষেপ। বাহু জীবনের অভিজ্ঞতাকে আলিঙ্গন করে। হাত অনেক কিছু ধরে রাখে, আবার ছেড়ে দেয়। হাত কখনো শক্ত, কখনো বা নরম। আবার প্রতিটি আঙ্গুলের এক একটি অর্থ আছে। আঙ্গুলের সমস্যা হলে বুঝতে হবে আপনার এখন রিল্যাক্স করা দরকার। তর্জনী কেটে গেলে বুঝতে হবে আপনি রেগে গেছেন অথবা ভয় পেয়েছেন। তর্জনী হলো ইগো এবং ভয়। মধ্যমার সঙ্গে জড়িত সেক্স এবং ক্রোধ। রেগে গেলে মধ্যমাটি ধরে রাখবেন, রাগ চলে যাবে। অনামিকা একাগ্রতা এবং শোকের অর্থ বহন করে। কনিষ্ঠা আঙ্গুলের সঙ্গে সম্পর্কিত পরিবার। পিঠ আমাদের সাপোর্ট সিস্টেমকে রিপ্রেজেন্ট করে। পিঠে ব্যথা মানে আমরা যথেষ্ট সমর্থন পাচ্ছি না। আমরা চাকরি বাকরি, পরিবার ইত্যাদি দ্বারা সমর্থিত ভাবলেও বাস্তবে আমাদেরকে শুধু ইউনিভার্স সমর্থন যোগায়। ফুসফুস জীবনকে কিছু দেয় এবং নেয়। ফুসফুসের সমস্যা মানে আমরা জীবন থেকে কিছু নিতে ভয় পাচ্ছি অথবা ভাবছি পূর্ণভাবে বেঁচে থাকার অধিকার আমাদের নেই। হৃৎপিণ্ড প্রতিনিধিত্ব করছে ভালোবাসাকে, আর রক্ত বলছে আনন্দের কথা। আমাদের হৃৎপিণ্ড সারা শরীরে রক্ত পাম্প করে দেয়, অর্থাৎ আনন্দ ছড়িয়ে দেয়। আমরা যখন আনন্দ এবং ভালোবাসাকে অস্বীকার করি, সংকুচিত হয়ে আসে হৃদয় এবং ঠান্ডা হয়ে যায়। ফলে রক্ত প্রবাহ বাধাপ্রাপ্ত হয়। এ কারণে আমরা ভুগি রক্তশূন্যতায় কিংবা আমাদের হার্ট অ্যাটাক হয়। হার্ট আমাদের অ্যাটাক করে না, আমরা হৃদয়কে আনন্দ থেকে বঞ্চিত করি বলে এটি যন্ত্রণাবিদ্ধ হয়। হার্ট অ্যাটাকের রোগীরা কখনো আনন্দময় নয়। তারা জীবন থেকে আনন্দ আহরণে ব্যর্থ হলে নতুন করে হার্ট অ্যাটাকের শিকার হবে। পেট আমরা যেসব নতুন আইডিয়া পাই এবং অভিজ্ঞতা অর্জন করি সেগুলো হজম করে নেয়। পেটের পীড়া দেখা দিলে বুঝতে হবে আমরা জানি না
কিভাবে নতুন অভিজ্ঞতা হজম বা পরিপাক করব আমরা ভয় পাই। আমাদের শরীরের অন্যান্য অঙ্গ যেমন ব্লাডার, পায়ু, যোনি, প্রোস্টেট, লিঙ্গ ইত্যাদি যেসব সমস্যা হয় তার জন্য দায়ী নিজেদের নিয়ে অবিশ্বাস। পায়ু ছাড়া শরীরে বর্জ্য অপসারণ উপায় নেই, আর বর্জ্য শরীরে আটকে থাকলে আমরা মারাই যাব। আমাদের কাছে যেসব ক্লায়েন্ট আসে নানান যৌন সমস্যা নিয়ে, আমি তাদের যৌনাঙ্গগুলোকে ভালোবাসতে বলি। শরীরের কোনো অঙ্গই ফেলনা নয়, প্রতিটি অঙ্গ কাজে লাগে, কাজেই কোনোটিকে আপনি অস্বীকার করতে পারেন না। এসব অস্বীকার করলে ব্যথা বেদনা শুধু বাড়বে। আমরা যখন লোকের ভেতর থেকে যৌন অপরাধবোধকে দূর করে দিই, তাদেরকে নিজেদের ভালোবাসতে শিখাই, তারা আপনা থেকেই নিজেদের সঙ্গে সদাচার করে। সেক্সুয়ালিটি নিয়ে প্রচুর সমস্যা হওয়ার কারণ আমরা নিজেদের ভালোবাসি না, নিজেদের এবং অপরের সঙ্গে খারাপ ব্যবহার করি। স্কুলে ছেলে মেয়েদের যৌন শিক্ষা দেওয়া হয় না, বাড়িতে বসে তাদের বোঝাতে হবে ব্যাপারটা কী। তাদেরকে বলতে হবে নিজেদের শরীরকে ভালোবাসার জন্য। যারা নিজেদের শরীরকে ভালোবাসে তারা অন্যদের উপর নির্যাতন করতে পারে না। মেয়েদের মাসিকের বিষয়টি অত্যন্ত স্বাভাবিক ব্যাপার, এটি নিয়ে লুকোচুপির কিছু নেই। আপনার কিশোরী মেয়েটিকে বোঝান, এ নিয়ে ভয় পাবার বা বিব্রত হওয়ার কিছু নেই। তাকে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকতে বলুন। আমার মতে মেয়েদের যেসব ভেনেরাল ডিজিজ হয় তার কারণ যৌন অপরাধবোধ। অবচেতন মনে এ অপরাধবোধ গড়ে ওঠে। যাদের মানসিক এবং শারীরিক রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল তারাই সাধারণত যৌনবাহিত রোগগুলোই আক্রান্ত হয়ে পড়ে। পা আমাদের জীবনকে জীবনের পথে বহন করে। পায়ের সমস্যার মানে সামনে এগোতে আমরা ভয় পাচ্ছি অথবা নির্দিষ্ট কোনো দিকে কদম বাড়ানো অনিচ্ছা। গায়ের ত্বক আমাদের ব্যক্তি স্বতন্ত্রতাকে তুলে ধরে। ত্বকের সমস্যার অর্থ আমাদের ব্যক্তি স্বতন্ত্র হুমকির মুখে। আমাদের মনে হয় অন্যরা আমাদের উপর খবরদারি করছে। ত্বকের সমস্যা থেকে মুক্তি পেতে মনকে বলবেন, আমি আত্মসমর্থন করছি। প্রতিদিন অসংখ্যবার এ কথাটি বলে নিজের শক্তি ফিরিয়ে নেবেন। অ্যাক্সিডেন্ট শুধু অ্যাক্সিডেন্ট নয়, জীবনের অন্যান্য সব কিছুর মতো এটিও আমাদের সৃষ্টি। এমন নয় যে আমরা বলি আমি দুর্ঘটনায় পড়তে চাই, তবে আমাদের মানসিক চিন্তার প্যাটার্নটাই এরকম যে সেটা অ্যাক্সিডেন্ট আমাদেরকে আকর্ষণ করে। কোনো মানুষের জীবনে প্রায়ই অ্যাক্সিডেন্ট ঘটে থাকে, আবার অনেকের জীবনে গায়ে আঁচড়টি পর্যন্ত লাগে না। অ্যাক্সিডেন্ট হলো ক্রোধের বহিঃপ্রকাশ। কেউ যখন স্বাধীনভাবে কথা বলার সুযোগ থেকে বঞ্চিত হয়, তা থেকে তৈরি হয় হতাশা। কর্তৃপক্ষের প্রতি বিদ্রোহকেও অ্যাক্সিডেন্ট ইঙ্গিত করে। আমরা রাগে এমন উন্মাদ হয়ে যাই যে লোককে আঘাত করতে চাই, বদলে নিজেরা আঘাতপ্রাপ্ত হই। অ্যাক্সিডেন্ট আমাদের দোষে ঘটে না বলেই আমরা মনে করি, ভাবি আমরা নিয়তির অসহায় ভিকটিম। কারো অ্যাক্সিডেন্ট হলে আমরা তার প্রতি সহানুভূতিশীল হয়ে উঠি, বেড রেস্টে চলে যাই। মাঝে মধ্যে অনেক দিন শুয়ে থাকতে হয় বিছানায়, আমরা ব্যথা পাই। শরীরে যেখানে ব্যথা অনুভব হয় সেটি আমাদেরকে একটি ক্লু দেয় জীবনের কোন ক্ষেত্রটি নিয়ে আমরা অপরাধভোগে ভুগছি। শারীরিক ক্ষতির মাত্রা জানিয়ে দেয় আমরা কি দারুণভাবেই না অনুভব করি আমাদের শাস্তি হওয়া উচিত এবং সে শাস্তি কতদিন ধরে চলবে। ক্ষুধামন্দা রোগ হলে জীবনকে অস্বীকার করে আত্মঘৃণার চরম রূপ। খাবার খেতে হবে শরীর যন্ত্রটিকে ঠিকঠাক চালানোর জন্য। আপনি কেন খাদ্য পুষ্টিকে অস্বীকার করছেন? আপনি কেন মরতে চাইছেন? আপনার জীবনে এমন কি ভয়ানক ঘটেছে যার জন্য নিজেকে শেষ করে দিতে চাইছেন? আত্মঘৃণা নিজের ব্যাপারে একটি চিন্তা মাত্র, এটি বদলানো যায়। আর্থ্রাইটিস বা বাত রোগটি সমালোচনার ক্রম প্যাটার্ন। প্রথমত নিজেকে সমালোচনা, তারপর অন্যদের সমালোচনা। বাত রোগীরা প্রায়ই সমালোচনার মুখে পড়ে, কারণ তাদের প্যাটার্নটি হলো সমালোচনা করা। এরা পারফেকশনিজমের অভিশাপে অভিশপ্ত। তারা যে কোনো পরিস্থিতিতে নিখুঁত কাজটি করতে চায়। এই পৃথিবীতে সম্পূর্ণ পারফেক্ট বা নিখুঁত মানুষ কি আছে? আমি অন্তত এরকম কাউকে চিনি না। কাজেই পারফেক্ট হওয়া ভারী বোঝাটি কেন বহন করে চলেছেন? অ্যাজমাকে বলা যায় ধোঁয়াশা ভালোবাসা। মাঝে মাঝে এরকম অনুভূতি হয় শ্বাস নেওয়ার অধিকার আপনার নেই। অ্যাজমার বাচ্চারা অপরাধ ভোগে।
অ্যাজমার বাচ্চারা অপরাধ বোধে ভোগে, নিজেদেরকে মূল্যহীন মনে হয়। বড় হওয়ার পরেও তাদের ভেতরে নিজেদেরকে শাস্তি দেওয়ার প্রবণতা থেকে যায়। কাটা, ছেঁড়া, জ্বর, গা জ্বলুনি ইত্যাদি সব কিছুই শরীরের ক্রোধের বহিঃপ্রকাশ। ক্রোধ এসবের মাধ্যমে নিজেকে প্রকাশ করে। আমরা যতই দমিয়ে রাখার চেষ্টা করি না কেন, পারবো না। ভেতরে রাগ পুষে না রেখে তা প্রকাশ করে দেওয়াই ভালো। ক্যান্সার হয় দীর্ঘদিন নিজের ভেতরে বিরক্তি ও অসন্তোষ ধরে রাখলে। এসব অসন্তোষ কুরে কুরে খায় শরীরকে। হয়তো ছেলেবেলার আপনার জীবনে এমন কিছু ঘটেছে যা বিশ্বাসটাকে নষ্ট করে দিয়েছে। এই অভিজ্ঞতা কখনো বিস্মৃত হয় না। আর বিশ্বাস থাকে না বলে কারোর সঙ্গে দীর্ঘমেয়াদী সম্পর্কও গড়ে তোলা যায় না। এক ধরনের অসহায়ত্ব গ্রাস করে আমাদেরকে এবং আমরা আমাদের সব রকম সমস্যার জন্য অন্যদেরকে দায়ী করে ফেলি। ক্যান্সার রোগীরা খুব বেশি আত্মসমালোচক হয়। আমার মতে নিজেকে ভালোবাসতে পারলেই ক্যান্সার থেকে মুক্তি পাওয়া সম্ভব। ওভারওয়েট বা অতিরিক্ত ওজন থেকে আমরা সুরক্ষা চাই। ব্যথা বেদনা, সমালোচনা, নির্যাতন, যৌন হামলা ইত্যাদি থেকে প্রোটেকশন চাই। আমি মোটা নই, তবে নিজের অভিজ্ঞতা থেকে দেখেছি যখনই নিরাপত্তাহীনতায় ভুগেছি শরীরের ওজন বেড়ে গিয়েছে, আর নিরাপত্তাহীনতার ভয়ে চলে গেছে অতিরিক্ত ওজন আপনা আপনি দূর হয়ে গেছে। মেদ বা ভুঁড়ি কী, এইসবের পেছনে দুশ্চিন্তা করে সময় নষ্ট করবেন না। ডায়েটে কোনো কাজ হয় না। আপনি যে মুহূর্তে ডায়েটিং বন্ধ করবেন সঙ্গে সঙ্গে ওজন বাড়বে। নিজেকে ভালোবাসুন, জীবনের প্রক্রিয়াকে গ্রহণ করুন, নিজেকে নিরাপদ ভাবুন। কারণ আপনি আপনার মনের শক্তির কথা জানেন। মন কিভাবে ডায়েট করবে। নেতিবাচক চিন্তার ডায়েট করুন। শরীর নিজেই অতিরিক্ত ওজন দূর করার দায়িত্ব নেবে। ব্যথা বেদনা আমার কাছে অপরাধবোধের ইঙ্গিত, আর অপরাধবোধ সবসময় শাস্তি খোঁজে, আর শাস্তি সৃষ্টি করে ব্যথা। ক্রনিক পেইন আসে ক্রম অপরাধবোধ থেকে। এটি মনের গভীরে এমনভাবে ডুব মেরে থাকে, টেরও পাই না। অপরাধবোধ একটি বেহুদা ইমোশন। এটি কাউকে স্বস্তি দেয় না, না পরিস্থিতির পরিবর্তন করতে পারে। আপনার শাস্তি পাবার সময়কাল শেষ, কাজেই কারাগার থেকে বেরিয়ে আসুন। স্ট্রোক হলো ব্লাড ক্লট। মস্তিষ্কে রক্ত জমাট বেঁধে গেলে স্ট্রোক হয়। মস্তিষ্কে অক্সিজেন সরবরাহ বাধা দেয় এই ব্লাড ক্লট। মস্তিষ্ক হলো শরীরের কম্পিউটার, রক্ত হলো আনন্দ। শিরা এবং ধমনীগুলো আনন্দের চ্যানেল। সব কিছুই ভালোবাসা এবং আইন অনুসারে চলছে। ইউনিভার্সের প্রতিটি বুদ্ধিমত্তায় রয়েছে ভালোবাসা। ভালোবাসা এবং আনন্দ ছাড়া কাজ করা অসম্ভব। আড়ষ্টতা মনের আড়ষ্টতাকেই তুলে ধরে। ভয় আমাদেরকে পুরনো রাস্তায় আটকে রাখে এবং শরীর নমনীয় হতে বাধা দেয়। আমরা যদি বিশ্বাস করি একটি মাত্র রাস্তা ছাড়া আর কোনো পথ নেই, তাহলে আমরা আড়ষ্ট হয়ে যাব। বিকল্প রাস্তা সবসময় খুঁজে বের করতে হবে। এইভাবে সব কিছু ঘটে এবং আমরা প্রতিক্রিয়া ব্যক্ত করি। নিজেদের সমস্ত অভিজ্ঞতার জন্য আমরাই দায়ী। নিজেদের পরিবর্তনের জন্য পুরনো ধ্যান ধারণা থেকে মুক্তি পেতে হবে। নিজেদের ভালোবাসতে হবে। ৫৫ অধ্যায় তালিকা। আমি স্বাস্থ্যবান এবং পরিপূর্ণ। এ অধ্যায়ে আমাদের শারীরিক কিছু সমস্যার তালিকা দেওয়া হলো। এসব সমস্যা বা রোগ কেন হয় এবং এ থেকে পরিত্রাণের কী উপায় তাও বলে দেওয়া হয়েছে। আপনার যখন কোনো শারীরিক সমস্যা হবে তখন এই তালিকাটি যেভাবে ব্যবহার করবেন। প্রথম, রোগটি বা সমস্যাটি মানসিক কারণটি কি তা দেখবেন। ওই কারণে আপনারও সমস্যা হতে পারে। আপনি চুপচাপ বসে নিজেকে জিজ্ঞাসা করবেন যে কারণে এটি সৃষ্টি, সেজন্য আমার চিন্তা বা চিন্তাগুলো কি হতে পারে। বারবার নিজেকে বলবেন যেটি এরকম অবস্থা সৃষ্টি করেছে, আমি আমার সচেতনতা থেকে সেই প্যাটার্নটিকে ত্যাগ করতে চাই। নতুন চিন্তার প্যাটার্নটি অসংখ্যবার নিজে রিপিট করবেন। ভাববেন আপনি সুস্থ হয়ে যাচ্ছেন। সমস্যা, পেটে খিঁচ, সম্ভাব্য কারণ ভয়, প্রক্রিয়া থেমে থাকা। নতুন চিন্তার প্যাটার্ন, জীবনের প্রক্রিয়াকে বিশ্বাস করি, আমি নিরাপদ। সমস্যা, ব্যথা। সমস্যার সম্ভাব্য কারণ ভালোবাসার জন্য ব্যাকুলতা।
নতুন চিন্তার প্যাটার্ন, আমি নিজেকে ভালোবাসি এবং আত্মসমর্থন করছি। আমি ভালো এবং ভালোবাসা পাবার যোগ্য। সমস্যা, আসক্তি। সমস্যার সম্ভাব্য কারণ নিজেকে গুটিয়ে নেওয়া, ভয়, নিজেকে ভালোবাসতে না জানা। নতুন চিন্তার প্যাটার্ন, আমি এখন আবিষ্কার করছি আমি কত চমৎকার, আমি নিজেকে ভালোবাসছি এবং আনন্দ করছি। তারপরে সমস্যা হলো বুড়িয়ে যাওয়া। সমস্যার সম্ভাব্য কারণ সামাজিক বিশ্বাস, প্রাচীন চিন্তা ভাবনা, বর্তমানকে প্রত্যাখ্যান। নতুন চিন্তার প্যাটার্ন, আমি প্রতিটি বয়সে নিজেকে ভালোবাসছি এবং গ্রহণ করছি। জীবনের প্রতিটি মুহূর্ত নিখুঁত। সমস্যা, এইডস। সমস্যার সম্ভাব্য কারণ নিজেকে অনিরাপদ এবং অসহায় ভাবা, কেউ গ্রাহ্য করছে না, নিজেকে অকর্মা ভাবা, নিজেকে অস্বীকার, সেক্সুয়াল অপরাধ বোধ। নতুন চিন্তার প্যাটার্ন, আমি ইউনিভার্সাল ডিভাইনের অংশ, আমি গুরুত্বপূর্ণ এবং জীবন আমাকে ভালোবাসে, আমি শক্তিশালী এবং সামর্থ্যবান, আমি নিজেকে ভালোবাসি এবং আত্মসমর্থন করছি। সমস্যা, মদ্যপান। সমস্যার সম্ভাব্য কারণ, কি লাভ এ কথা ভাবা, অপরাধ বোধ, অপর্যাপ্ততা এবং নিজেকে প্রত্যাখ্যাত ভাবা। নতুন চিন্তার প্যাটার্ন, আমি বর্তমানে বাস করছি, প্রতিটি মুহূর্ত নতুন, আমি দেখতে চাই, নিজেকে মূল্যায়ন করছি, আমি নিজেকে ভালোবাসি এবং আত্মসমর্থন করছি। সমস্যা, অ্যালার্জি। সমস্যার সম্ভাব্য কারণ হিসেবে কিসের প্রতি আপনার অ্যালার্জি আছে, নিজের শক্তিকে অস্বীকার করা। নতুন চিন্তার প্যাটার্ন, জগৎ নিরাপদ এবং বন্ধুত্ব সুলভ, আমি নিরাপদ, আমি জীবন নিয়ে শান্তিতে আছি। সমস্যা, আলসি। সমস্যা, অ্যালজাইমার্স ডিজিজ বা অ্যালজাইমার্স রোগ। সমস্যার সম্ভাব্য কারণ, পৃথিবী যেমন সেভাবে তাকে মেনে না নেওয়া, অসহায়ত্ব, ক্রোধ। নতুন চিন্তার প্যাটার্ন, জীবনকে উপভোগ করার জন্য আমার জন্য সবসময় রয়েছে নতুন এক চমকপ্রদ পথ। আমি অতীতকে ক্ষমা করে দিচ্ছি এবং ত্যাগ করছি, আমি আনন্দের মাঝে প্রবেশ করছি। সমস্যা, অ্যানিমিয়া। সম্ভাব্য কারণ, ভয়, জীবন থেকে পালিয়ে বাঁচার চেষ্টা, নিজেকে দাঁড় করাতে ব্যর্থতা। নতুন চিন্তার প্যাটার্ন, বুদ্ধিমত্তা, সাহস, আত্মমূল্যায়ন, বেঁচে থাকা, নিরাপদ। সমস্যা, উদ্বেগ, উৎকণ্ঠা। সমস্যার সম্ভাব্য কারণ, জীবন প্রবাহে অবিশ্বাস। নতুন চিন্তার প্যাটার্ন, আমি নিজেকে ভালোবাসি এবং আত্মসমর্থন করছি এবং আস্থা রাখছি জীবন ক্রিয়ার উপর, আমি নিরাপদ। সমস্যা, অ্যাপেন্ডিসাইটিস। সমস্যার সম্ভাব্য কারণ, ভয়, জীবনের প্রতি ভয়, ভালো সব কিছুকে আটকে দেওয়া। নতুন চিন্তার প্যাটার্ন, আমি নিরাপদ, আমি রিল্যাক্সড এবং জীবনকে আনন্দের সাথে প্রবাহিত হতে দিচ্ছি। সমস্যা, নিঃশ্বাসে দুর্গন্ধ। সমস্যার সম্ভাব্য কারণ, ক্রোধ, প্রতিশোধ নেওয়ার চিন্তা। নতুন চিন্তার প্যাটার্ন, আমি অতীতকে ভালোবাসা সহ ত্যাগ করছি, আমি শুধু ভালোবাসাকে বেছে নিচ্ছি। সমস্যা, ঢেকুর তোলা। সমস্যার সম্ভাব্য কারণ, ভয়। নতুন চিন্তার প্যাটার্ন, আমি যা করতে চাই তার সব কিছুর জন্যই সময় এবং জায়গা রয়েছে, আমার মনে শান্তি আছে। তারপরে সমস্যা, রক্তপাত। সমস্যার সম্ভাব্য কারণ, আনন্দ ফুরিয়ে যাওয়া, রাগ। নতুন প্যাটার্ন, আমি জীবনের আনন্দকে প্রকাশ করছি এবং নিখুঁত ছন্দ পাচ্ছি। সমস্যা, উচ্চ রক্তচাপ। সম্ভাব্য কারণ, দীর্ঘদিন জিয়ে থাকা ইমোশনাল প্রবলেম যার সমাধান হয়নি। নতুন চিন্তার প্যাটার্ন, আমি আনন্দের সঙ্গে অতীতকে বিদায় জানাচ্ছি, আমার মনে আছে শান্তি। সমস্যা, ঘামে দুর্গন্ধ। সম্ভাব্য কারণ, ভয়, নিজেকে অপছন্দ করা, অন্যকে ভয় করা। নতুন চিন্তার প্যাটার্ন, আমি নিজেকে ভালোবাসি এবং আত্মসমর্থন করছি। সমস্যা, ব্রঙ্কাইটিস। সমস্যার সম্ভাব্য কারণ, বাজে পারিবারিক আবহ, তর্ক, চিৎকার, চেঁচামেচি, মাঝে মধ্যে একেবারে নিশ্চুপ হয়ে যাওয়া। নতুন চিন্তার প্যাটার্ন, আমি নিজের ভেতরে এবং চারপাশে শান্তি এবং ছন্দ ঘোষণা করছি, সব কিছু মঙ্গলময়। সমস্যা, ক্যান্সার। সম্ভাব্য কারণ, গভীর আঘাত, দীর্ঘস্থায়ী অসন্তোষ, বুকের ভেতরে পুষে রাখা কোনো গোপনীয়তা কিংবা শোক যা শরীরটাকে কুড়ে কুড়ে খাচ্ছে, ঘৃণা বহন করে চলা। কি লাভ এরকম কথা ভাবা? নতুন চিন্তার প্যাটার্ন, আমি অতীতকে ক্ষমা করে দিচ্ছি এবং ছেড়ে দিচ্ছি, আমি আমার পৃথিবীতে
আনন্দ দিয়ে ভরিয়ে দেব। আমি নিজেকে ভালোবাসি এবং আত্মসমর্থন করি। সমস্যা কার্বাঙ্কেল। সম্ভাব্য কারণ ব্যক্তিগত অবিচারের কারণে মনের মাঝে জমে থাকা বিষাক্ত রাগ। নতুন চিন্তার প্যাটার্ন, আমি অতীতকে ত্যাগ করছি এবং সময়কে অনুমতি দিচ্ছি আমার জীবনের প্রতিটি ক্ষেত্রকে আরোগ্য করে তুলতে। সমস্যা চোখের ছানি। সম্ভাব্য কারণ সামনের দিনগুলো আনন্দ নিয়ে দেখার অসামর্থ্যতা, অন্ধকার ভবিষ্যৎ। নতুন চিন্তার প্যাটার্ন, জীবন অনন্ত এবং আনন্দে পরিপূর্ণ, আমি প্রতিটি মুহূর্তের দিকে তাকিয়ে আছি। রক্তে কোলেস্টেরল। সম্ভাব্য কারণ আনন্দের শাখা প্রশাখা বন্ধ করে দেওয়া, আনন্দকে গ্রহণ করায় ভয়। নতুন চিন্তার প্যাটার্ন, আমি ভালোবাসায় জীবন বেছে নিচ্ছি, আমার আনন্দের শাখা প্রশাখাগুলো খোলা, একে নিরাপদে গ্রহণ করা যাবে। সমস্যা কাশি। সমস্যা সম্ভাব্য কারণ পৃথিবীকে গালমন্দ করার ইচ্ছা ছাড়া আমাকে দেখো, আমার কথা শোনো। নতুন চিন্তার প্যাটার্ন, আমি সর্বোচ্চ ইতিবাচক উপায়ে সকলের চোখে পড়ছি, আমি সকলের ভালোবাসা পাচ্ছি। সমস্যা কানে না শোনা। সম্ভাব্য কারণ প্রত্যাখ্যান, একগুঁয়েমি, একাকিত্ব, আমাকে বিরক্ত করো না। নতুন চিন্তার প্যাটার্ন, আমি যা শুনতে পাচ্ছি সব শুনছি, আমি সবার সঙ্গে আছি। সমস্যা ডিপ্রেশন। সম্ভাব্য কারণ আপনি একটি জিনিস পেয়েও পাচ্ছেন না, সেজন্য রাগ, অসহায়ত্ব। নতুন চিন্তার প্যাটার্ন, আমি এখন অন্য লোকদের ভয় এবং সীমাবদ্ধতাকে ছাড়িয়ে যাচ্ছি, আমি আমার জীবন সৃষ্টি করছি। সমস্যা ডায়াবেটিস। সমস্যা সম্ভাব্য কারণ যা হতে পারে তার জন্য আকুলতা, নিজেকে নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা, গভীর দুঃখ, মনে কোনো মিষ্টতা না থাকা। নতুন চিন্তার প্যাটার্ন, এ মুহূর্তটি আনন্দে পূর্ণ, আমি এখন আজকের দিনটি মিষ্টতায় অভিজ্ঞতা নেব। সমস্যা ডায়রিয়া। সম্ভাব্য কারণ ভয়, প্রত্যাখ্যান, পালিয়ে বেড়ানো। নতুন চিন্তার প্যাটার্ন, আমার গ্রহণ, হজম এবং বর্জন সব কিছুই ঠিকঠাক অবস্থায় আছে, আমি জীবন নিয়ে শান্তিতে আছি। চোখের সমস্যা। সমস্যার সম্ভাব্য কারণ আপনি আপনার জীবনে যা দেখছেন তা অপছন্দ করা। নতুন চিন্তার প্যাটার্ন, আমি এখন এমন একটি জীবন সৃষ্টি করছি যাকে আমি ভালোবাসি। সমস্যা শরীরের অতিরিক্ত ওজন। সম্ভাব্য কারণ অতিমাত্রায় সংবেদনশীলতা, প্রোটেকশনের প্রয়োজনীয়তা, ভয়, লুকানো ক্রোধকে কভার দেওয়ার জন্য ভয়কে ব্যবহার করা এবং ক্ষমাশীলতায় বাধার সৃষ্টি। নতুন চিন্তার প্যাটার্ন, আমি স্বর্গীয় ভালোবাসা দ্বারা সুরক্ষিত, আমি সর্বদা সুরক্ষিত এবং নিরাপদ, আমি বড় হতে চাই এবং আমার জীবনের দায়িত্ব নিতে চাই, আমি অন্যদেরকে ক্ষমা করে দিলাম, আমি নিজের পছন্দ মতো জীবন সৃষ্টি করছি, যে জীবনটি আমি চাই, আমি নিরাপদ। সমস্যা ক্লান্তি। সম্ভাব্য কারণ রেজিস্ট্যান্ট বা বাধা প্রদান, অনীহা, ভালোবাসার অভাব। নতুন চিন্তার প্যাটার্ন, আমি জীবন নিয়ে উল্লাসিত এবং শক্তি উল্লাসে পূর্ণ। সমস্যা জ্বর। সমস্যা সম্ভাব্য কারণ রাগ, গা জ্বলুনি। নতুন চিন্তার প্যাটার্ন শান্তি এবং ভালোবাসার শান্ত প্রকাশ হলাম আমি। সমস্যা ফিস্টুলা। সমস্যার কারণ ভয়, ছেড়ে দেওয়া বা ত্যাগ করার প্রতিক্রিয়ায় বাধার সৃষ্টি। নতুন চিন্তার প্যাটার্ন, আমি মুক্ত, আমি জীবনের প্রক্রিয়ায় পুরোপুরি আস্থাবান, জীবন আমার জন্য। সমস্যা ফুড পয়জনিং। সম্ভাব্য কারণ অন্যদেরকে নিয়ন্ত্রণ নিতে দেওয়া, নিজেদেরকে অরক্ষিত ভাবা। নতুন চিন্তার প্যাটার্ন, আমার পথে যাই আসুক না কেন তা হজম করার জন্য আমার রয়েছে শক্তি, ক্ষমতা এবং দক্ষতা। সমস্যা গ্যাস্ট্রিক। সম্ভাব্য কারণ দীর্ঘস্থায়ী অনিশ্চয়তা, শেষ হয়ে যাওয়ার অনুভূতি। নতুন চিন্তার প্যাটার্ন, আমি নিজেকে ভালোবাসি এবং আত্মসমর্থন করি, আমি নিরাপদ। সমস্যা গনোরিয়া। সম্ভাব্য কারণ নিজেকে খারাপ মানুষ ভাবার জন্য শাস্তির প্রয়োজন। নতুন চিন্তার প্যাটার্ন, আমি আমার শরীরকে ভালোবাসি, আমি আমার সেক্সুয়ালিটি ভালোবাসি, আমি নিজেকে ভালোবাসি। সমস্যা গিটেবাদ। সম্ভাব্য কারণ কর্তৃত্ব করার ইচ্ছা, অধৈর্য, রাগ। নতুন চিন্তার প্যাটার্ন, আমি নিরাপদ এবং সুরক্ষিত, আমি নিজেকে এবং অন্যদেরকে নিয়ে শান্তিতে আছি। সমস্যা মাথার চুল পেকে যাওয়া। সম্ভাব্য কারণ অশান্তি, চাপ এবং ক্লান্তিতে বিশ্বাস।
নতুন চিন্তার প্যাটার্ন, আমি জীবনের প্রতিটি ক্ষেত্রে নিজেকে নিয়ে শান্তিতে এবং আরামে আছি, আমি শক্তিশালী এবং সক্ষম। সমস্যা বুক জ্বালা বা পেপটিক আলসার। সম্ভাব্য কারণ ভয়, 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 ভয়কে আঁকড়ে ধরে রাখা। নতুন চিন্তার প্যাটার্ন, আমি মুক্ত এবং সম্পূর্ণভাবে নিঃশ্বাস নিচ্ছি, আমি নিরাপদ, আমি জীবনের প্রতিক্রিয়ার প্রতি আস্থাবান। সমস্যা হ্যাপাটাইটিস। সম্ভাব্য কারণ না বদলাতে চাওয়া, ভয়, ক্রোধ, ঘৃণা। লিভার হলো রাগ এবং ক্রোধের বাসা। নতুন চিন্তার প্যাটার্ন, আমার মন পরিষ্কার এবং মুক্ত, আমি অতীতকে ত্যাগ করে নতুনের দিকে পা বাড়িয়েছি, সব কিছু মঙ্গলময়। সমস্যা হার্নিয়া। সম্ভাব্য কারণ সম্পর্ক ছেদ, মানসিক চাপ, বোঝা, সৃজনশীলতায় ভুল প্রকাশ। নতুন চিন্তার প্যাটার্ন, আমার মন সুভদ্র এবং ছন্দবদ্ধ, আমি নিজেকে ভালোবাসি এবং আত্মসমর্থন করি, আমি নিজের মতো হওয়ার জন্য মুক্ত।